এখন আমরা দেখব নবম ও দশম শ্রেণীর অর্থনীতির দ্বিতীয় অধ্যায় অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আছে সম্পদ। প্রথমে আমরা সম্পদ কি সেটা বুঝি। অর্থনীতিতে সম্পদ হলো সেই সমস্ত জিনিস বা দ্রব্য যেগুলো পেতে চাইলে আমাদেরকে অর্থ ব্যয় করতে হয়। সংক্ষেপে আমরা এই দ্রব্যগুলোকে অর্থনৈতিক দ্রব্য বলে থাকি, যেমন ঘরবাড়ি, আসবাবপত্র, টিভি ইত্যাদি দৃশ্যমান বস্তুগত সম্পদ, এবং ডাক্তারের সেবা, শিক্ষকের পাঠদান ইত্যাদি হচ্ছে অদৃশ্যমান বা অবস্তুগত সম্পদ। উল্লেখিত জিনিসগুলো পেতে চাইলে আমাদের অর্থ ব্যয় করতে হবে। কোনো জিনিসকে যদি অর্থনীতিতে সম্পদ বলতে হয় তবে তার চারটি বৈশিষ্ট্য থাকতে হবে। তাহলে চলো আমরা এই চারটি বৈশিষ্ট্য দেখি। প্রথমে আছে দেখো, এক, উপযোগ। উপযোগ বলতে বোঝায় কোনো দ্রব্যে বা কোনো দ্রব্য দিয়ে মানুষের অভাব মেটানোর ক্ষমতাকে। কোনো দ্রব্য বা সম্পদ হতে হলে সেই দ্রব্যের উপযোগ সৃষ্টির ক্ষমতা থাকতে হবে। উপযোগ নেই এমন দ্রব্য বা সেবা মানুষের অর্থ দিয়ে কারো কেনা লাগে না। তারপরে দেখো, অপ্রাচুর্যতা। কোনো দ্রব্য বা সম্পদ হতে হলে তার পরিমাণ ও যোগান সীমিত থাকতে হবে। যেমন নদীর পানি, বাতাস প্রভৃতি এগুলো প্রকৃতিতে প্রচুর পরিমাণে আছে, তাই এগুলো সম্পদ নয়। তবে শ্রম ব্যবহার করে আমরা পানিকে বোতলবন্দি করলে তা পানি সম্পদে পরিণত করতে পারি। অন্যদিকে জমি, গ্যাস, যন্ত্রপাতি এগুলো চাইলে প্রচুর পরিমাণে পাওয়া সম্ভব নয়, অর্থাৎ এগুলো আমাদের কাছে অপর্যাপ্ত দ্রব্য। এগুলোও হচ্ছে সম্পদ। ৩, হস্তান্তরযোগ্য। সম্পদ আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে হস্তান্তরযোগ্য। হস্তান্তরযোগ্য বলতে বোঝায় হাত বদল হওয়া, অর্থাৎ দ্রব্যের মালিকানা বদল বা পরিবর্তন করা যায়, তাই হলো সম্পদ। যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভাকে অর্থনীতির ভাষায় সম্পদ বলা যাবে না, কারণ তার প্রতিভাকে বা তার মালিকানা পরিবর্তন করা সম্ভব নয়। আবার কোনো টিভির মালিকানা বদল করা যায়, তাই টিভি হচ্ছে একটি সম্পদ। বাহ্যিকতা। যে সমস্ত দ্রব্য মানুষের অভ্যন্তরীণ গুণ বোঝায় তা অর্থনীতির ভাষায় সম্পদ নয়, কেননা এর কোনো বাহ্যিক অস্তিত্ব আমরা উপলব্ধি করতে পারি না। যেমন কোনো ব্যক্তি কম্পিউটারের উপরে বিশেষ অভিজ্ঞতা বা জ্ঞান আছে, কিংবা কোনো ছেলে বা মেয়ে শারীরিকভাবে সৌন্দর্য বা তার চারিত্রিক গুণাবলী, এগুলোকে আমরা সম্পদ বলতে পারবো না। তবে পুঁজিবাদী বাজারে অর্থনীতিতে নানাভাবে এগুলোকে বিক্রয়যোগ্য সম্পদে পরিণত করা যেতে পারে। অর্থনীতিতে সম্পদ হতে হলে এই চারটি বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে, না হলে অর্থনীতিতে সম্পদ হবে না। তারপর আমরা দেখি সম্পদের শ্রেণী বিভাগের উৎস বা উৎপত্তির দিক থেকে সম্পদ হচ্ছে 3 প্রকার। 1, প্রাকৃতিক সম্পদ। 2, মানবিক সম্পদ। 3, উৎপাদিত সম্পদ। প্রথমে আমরা প্রাকৃতিক সম্পদ কি সেগুলো দেখি। প্রকৃতির কাছ থেকে পাওয়া যেসব দ্রব্য মানুষ ব্যবহার করে প্রয়োজন মেটায় তাকে বলা হয় প্রাকৃতিক সম্পদ। যেমন ভূমি, বনভূমি, খনিজ সম্পদ, নদ নদী ইত্যাদি। যেমন এখানে ছবিতে দেওয়া আছে দেখো, মাটি বা ভূমি, বনজ সম্পদ, নদ নদী, খনিজ সম্পদ, মৎস্য সম্পদ, সমুদ্র সম্পদ, এগুলো সবকিছুই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। আবার মানবিক সম্পদ। মানুষের বিভিন্ন প্রকার যোগ্যতা ও দক্ষতাকে মানবিক সম্পদ বলা হয়। যেমন তার শারীরিক যোগ্যতা বা তার গায়ে শক্তি বা বল আছে, তার প্রতিভা আছে, তার কোনো কিছু ব্যাপারে একটা উদ্যোগ নেওয়ার ক্ষমতা আছে, তার দক্ষতা আছে, তার সাংগঠনিক ক্ষমতা আছে ইত্যাদি। এগুলো হচ্ছে মানবিক সম্পদ। উৎপাদিত সম্পদ। প্রাকৃতিক ও মানবিক সম্পদকে কাজে লাগিয়ে যে সম্পদ সৃষ্টি হয় তাকে বলা হয় উৎপাদিত সম্পদ। যেমন কাঁচামাল, যন্ত্রপাতি, কারখানা, যাতায়াত, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্র ইত্যাদি মানুষ তৈরি করতে পারে, তাই এগুলো হচ্ছে উৎপাদিত সম্পদ। অর্থাৎ এখানে আমরা যে কাঁচামাল দেখছি এগুলো হচ্ছে মানুষ উৎপাদন করে তৈরি করতে পারে, সেজন্য এটি হচ্ছে কি আমাদের উৎপাদিত সম্পদ। তারপরে বাংলাদেশের অর্থনৈতিক সম্পদের বিবরণ। প্রথমে আমরা আলোচনা করব কৃষি সম্পদ নিয়ে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের সমস্ত এলাকা জুড়ে রয়েছে পলি সমৃদ্ধ উর্বর কৃষি জমি। আমাদের
জমির উর্বরতা, অনুকূল আবহাওয়া, বৃষ্টিপাত, নদ-নদী প্রভৃতি কৃষি উৎপাদনে সহায়ক। আমাদের কৃষিক্ষেত্রে যেমন ধান, গম, ডাল, আলু, চাল, তেল, ফলমূল প্রভৃতি খাদ্যশস্য এবং পাট, ইক্ষু, চা, তামাক, রেশম প্রভৃতি অর্থ উৎপাদনকারী ফসল। দেশের 63% লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষিকাজের উপরে নির্ভরশীল। অর্থাৎ তারা কৃষিকাজ করে আমাদের কাছে এভাবে শস্য শ্যামল আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। তারপরে আমরা দেখব খনিজ সম্পদ। বাংলাদেশে খনিজ সম্পদের তেমন সমৃদ্ধ নয়, তবে এখানে এ পর্যন্ত যে খনিজ সম্পদগুলো আবিষ্কৃত হয়েছে সংক্ষিপ্তভাবে নিচে তুলে ধরা হলো। যেমন প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী এ যাবৎ এদেশে মোটামুটি প্রায় 28টি গ্যাস ক্ষেত্র আবিষ্কার করা হয়েছে। সেখানে গ্যাসের মোট মজুদ আছে 39.80 ট্রিলিয়ন ঘনফুট। উৎপাদনরত গ্যাস ক্ষেত্রগুলো হচ্ছে বাখরাবাদ, হবিগঞ্জ, কৈলাসটিলা, রশিদপুর, সিলেট, তিতাস, নরসিংদী, মেঘলা, শাহবাজপুর, সেমতান, সুন্দরপুর, বেগমগঞ্জ, রূপগঞ্জ, শালদা নদী, জালালাবাদ, বিয়ানীবাজার, ফেঞ্জুগঞ্জ, মৌলভীবাজার, বিবিয়ানা ও বাঙ্গুরা ইত্যাদি। এখানে নামগুলো অত মনে রাখা সম্ভব নয়, তোমরা যে কটা নাম পারো 2টা 4টা 5টা একটু মনে রাখার চেষ্টা করো, তাহলেই হবে। এই গ্যাস রাসায়নিক সার তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র, কলকারখানা ও গৃহে এই গ্যাস জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ প্রাকৃতিক গ্যাস হচ্ছে আমাদের বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ। এ পর্যন্ত আমাদের দেশে 28টি গ্যাস ক্ষেত্র আবিষ্কার করা হয়েছে। সেখান থেকে প্রায় 39.80 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা হয়েছে। আর এই যে গ্যাস আছে, এই গ্যাসগুলো প্রধানত কাঁচামাল তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়াও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কলকারখানা এবং আমরা বাসায় রান্নার কাজে গ্যাসকে জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এই ছিল প্রাকৃতিক গ্যাস। তারপর আছে 2 চুনাপাথর। সিমেন্ট, কাঁচ, কাগজ, সাবান, ব্লিচিং পাউডার প্রভৃতি উৎপাদনে চুনাপাথর ব্যবহার করা হয়। বাংলাদেশের সিলেটে ভাঙ্গারহাট ও বাগলিবাজার, সুনামগঞ্জের টেকেরহাট ও জয়পুরহাটের জামালগঞ্জ ও কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে চুনাপাথরের মজুদ পাওয়া হয়েছে। পাশে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে চুনাপাথর। তারপরে দেখো চীনামাটি। নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার ও চট্টগ্রাম জেলায় চীনামাটি পাওয়া যায়। এটি বাসনপত্র, স্যানিটারি দ্রব্য তৈরির কাজে ব্যবহার করা হয়। যেমন এই চীনামাটি ব্যবহার করে এমন সুন্দর সুন্দর বাসনপত্র তৈরি করা হয়। তারপরে দেখো কয়লা। বাংলাদেশের সিলেট, রাজশাহী, জয়পুরহাট, ফরিদপুর ও দিনাজপুরের বড় পুকুরিয়ায় কয়লার 5টি ক্ষেত্র আবিষ্কার করা হয়েছে। সম্প্রতি দিনাজপুরের বড় পুকুরিয়ায় কয়লা উত্তোলন করা হচ্ছে। আর এই যে হচ্ছে সেই কয়লার চিত্র। তারপরে কঠিন শিলা দেখো, দিনাজপুর জেলার মধ্যপাড়া এবং রংপুর জেলায় রানীপুকুরে কঠিন শিলার মজুদ রয়েছে। বর্তমানে এসব খনি হতে কঠিন শিলা উত্তোলন অব্যাহত রয়েছে। রাস্তাঘাট, রেলপথ, বাঁধ নির্মাণ ইত্যাদি কাজে এই শিলা ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ আমরা যে কালো কালো পাথরগুলো দেখি এগুলাই হচ্ছে সেই কঠিন শিলা। সিলিকা বালু। হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও জামালপুরে সিলিকা বালুর প্রচুর মজুদ রয়েছে। এটি কাঁচ, রং ও রাসায়নিক দ্রব্য তৈরিতে ব্যবহার করা হয়। সিলিকা বালু দেখতে এমন হয়। আবার দেখো গন্ধক। বারুদ তৈরি, দিশালয় কারখানা, তেল পরিশোধন প্রভৃতি ক্ষেত্রে গন্ধক লাগে। চট্টগ্রামে কুতুবদিয়া দ্বীপে গন্ধক পাওয়ার সম্ভাবনা রয়েছে। গন্ধক দেখতে এমনটা হয়। খনিজ তেল। সিলেটের হরিপুরে খনিজ তেলের সন্ধান পাওয়া গেছে। দেশের উপকূলীয় এলাকা, পার্বত্য চট্টগ্রাম ও সিলেটে তেল অনুসন্ধানের কাজ চালানো হচ্ছে। তামা। রংপুর জেলায় রানীপুকুর ও পীরগঞ্জ এবং দিনাজপুরের মধ্যপাড়ায় কঠিন শিলা স্তরে সামান্য তামার সন্ধান পাওয়া গেছে।
বৈদ্যুতিক যন্ত্রপাতি ও তার, মুদ্রা প্রভৃতি তৈরির জন্য এই তামা ব্যবহার করা হয়। প্রকৃতি থেকে আমরা এরকম ধরনের তামা আবিষ্কার করি বা মাটি খুঁড়ে এমন আকৃতির তামা আমরা পাই, যেগুলোকে আমরা বিভিন্ন রকম আকার দিয়ে তার তৈরি করি, যন্ত্রপাতি তৈরি করি এবং নানা কাজে এই তামা ব্যবহার করতেও আমরা পারি। এই ছিল খনিজ সম্পদ। তারপর দেখো বনজ সম্পদ। বনভূমি ও বনজ সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক ও পরিবেশগত অবস্থা ভালো রাখার জন্য যে কোনো দেশে কমপক্ষে শতকরা প্রায় 25 ভাগ বন থাকা দরকার। কিন্তু বাংলাদেশে মোট বনভূমি ভূখণ্ডের প্রায় 17.62% রয়েছে, যা অন্যান্য দেশের তুলনায় খুব কম। আমেরিকায় শতকরা 33.84 ভাগ, জাপানে 67 ভাগ, বার্মায় 63 ভাগ, ভারতে 23.70 ভাগ বনাঞ্চল রয়েছে, আর বাংলাদেশে রয়েছে মাত্র 17.62 ভাগ। বাংলাদেশে বিভিন্ন ধরনের বন রয়েছে। এই বনগুলোকে আবার 5টি ভাগে ভাগ করা হয়েছে: বনভূমির ধরন, বনভূমির পরিমাণ, জেলাগত অবস্থান, প্রধান প্রধান কিছু বৃক্ষ রয়েছে। যেমন আমরা পাহাড়ি বন রয়েছে 1,377,000 হেক্টর জমির উপরে, যেখানে গর্জন, চাপাশিল, ঢাকিজাম, সেগুন, গামার, চম্পা, জারুল, সোনালু এই গাছগুলো পাহাড়ি বন পাওয়া যায়। প্রাকৃতিক ম্যানগ্রোভ বন 6,010,000 বর্গ হেক্টর জমির উপরে এই গাছগুলো পাওয়া যায়। সুন্দরী, গেওয়া, কেওড়া, পশুর, বাইন, গরান এই গাছগুলো। সৃজিত ম্যানগ্রোভ বন 200,000 হেক্টর জমির উপরে পাওয়া যায় গেওয়া ও বাইন। শালবন রয়েছে 120,000 হেক্টর জমির উপরে, যা শাল ও গজারি। জলাভূমির বন রয়েছে মাত্র 23,000 হেক্টর জমির উপরে, যেমন হিজল, করচ, পিটালি, বরুণ ইত্যাদি। তারপরে আসে প্রাণিজ সম্পদ। বাংলাদেশের সর্বত্র বিভিন্ন প্রজাতির পশু পাখি দেখা যায়। যেমন গৃহপালিত পশু পাখির মধ্যে রয়েছে গরু, ছাগল, ভেড়া, মহিষ, হাঁস, মুরগি প্রভৃতি। এছাড়াও সুন্দরবন ও পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চলে রয়েছে বাঘ, হাতি, হরিণ ইত্যাদি। এছাড়াও আরো অনেক জীবজন্তু রয়েছে এবং রয়েছে অসংখ্য প্রজাতির পাখি। আমাদের দেশে নদ নদী, বিল, হাওর, পুকুর ইত্যাদি জলাশয় এবং বঙ্গোপসাগরে বিভিন্ন রকম মাছ পাওয়া যায়। এ ধরনের সম্পদ আমাদের পুষ্টির চাহিদা পূরণ করে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, চামড়া শিল্পের কাঁচামালের যোগান দেয়। এসব সম্পদ রপ্তানি করে আমাদের আয় বৃদ্ধি করাও সম্ভব। এই ছিল প্রাণিজ সম্পদ। এরপর আমরা দেখব শক্তি সম্পদ। কয়েকটি উৎস থেকে শক্তি পাওয়া যায়, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পানি, আণবিক শক্তি, সৌরশক্তি এবং বিভিন্ন প্রকার জ্বালানি সামগ্রী। বাংলাদেশের শক্তির যোগান বহুলাংশে প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ ও প্রচলিত উপকরণ থেকে আসে। আমরা প্রাকৃতিক গ্যাস কলকারখানা, গৃহকর্ম ও বিদ্যুৎ উৎপাদনের জন্য সচরাচর ব্যবহার করে থাকি। আর আমাদের দেশে পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হলে তাকে আমরা বলবো পানি বিদ্যুৎ। পার্বত্য চট্টগ্রাম কাপ্তাই নামক স্থানে কর্ণফুলী নদীর তীরে দেশের একমাত্র পানি বিদ্যুতের প্রধান উৎস কেন্দ্রটি গঠিত। পানি বিদ্যুৎ গড়ে উঠেছে এই চট্টগ্রামের কাপ্তাই নামক এই স্থানে, যা কর্ণফুলী নদীর তীরে। আবার গ্যাস, কয়লা ইত্যাদির সাহায্যে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে বলা হয় তাপবিদ্যুৎ। বাংলাদেশে নিম্নলিখিত বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্রে খনিজ তেল জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এখানে কয়েকটা উৎস দেওয়া হয়েছে, যেমন গোয়ালাপাড়া হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র খুলনা, ভেড়ামারা তাপবিদ্যুৎ কেন্দ্র কুষ্টিয়া, ঠাকুরগাঁও তাপবিদ্যুৎ কেন্দ্র, সৈয়দপুর তাপবিদ্যুৎ কেন্দ্র নীলফামারী। এছাড়াও দেশে গ্যাস চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে, যেমন সিন্দিরগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র নারায়ণগঞ্জ, আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র বামনবাড়িয়া, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র নরসিংদী, শাহজিবাজার তাপবিদ্যুৎ কেন্দ্র সিলেট, চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্র। এখানে তোমরা যে কয়টা পারবে মনে রাখার চেষ্টা করবা, সবগুলো পারলে তো ভালোই হয়, তাছাড়া যে কটা পারো মনে রাখার চেষ্টা করো।
এদেশে বিভিন্ন রকম জ্বালানি রয়েছে, যেমন কাঠ, খড়, গোবর, পাটখড়ি, তুষ, পাতা ইত্যাদি। এগুলো থেকে তাপশক্তি সৃষ্টি হয়। বর্তমান দেশে কুক রেন্টাল সার্ভিসের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ করা দরকার, বর্তমানে বিভিন্ন দেশে বায়ুপ্রবাহ, সৌরতাপ ও জৈব গ্যাসকে শক্তি উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। আধুনিক বিশ্বে আণবিক শক্তির উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশে এসব উৎস থেকে শক্তি উৎপাদনের প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদনে যথেষ্ট সাফল্য অর্জন করেছে। তারপর আমরা দেখব পানি সম্পদ। পানি আমাদের প্রাকৃতিক মৌলিক সম্পদ, যা প্রাণী ও উদ্ভিদের জীবন ধারণের জন্য অপরিহার্য। দেশের কৃষি, বনজ, প্রাণীজ ও শক্তি উৎপাদনে অস্তিত্ব রক্ষা এবং উন্নয়নের জন্য পানি সম্পদ আমাদের খুবই প্রয়োজনীয়। বাংলাদেশে পানির উৎস রয়েছে তিনটি: নদ নদী, খাল বিল, পুকুর ও সমুদ্র, বৃষ্টিপাত এবং ভূগর্ভ পানি। এই তিন উৎসের পানি আমাদের কৃষিকাজের জন্য অপরিহার্য। পানি যোগান কম বা বেশি হলে কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হয়। অভ্যন্তরীণ জলাশয় ও সমুদ্র এলাকা রয়েছে মাছ ও অন্যান্য জলজ সম্পদ। নদীর স্রোত থেকে উৎপন্ন হয় বিদ্যুৎ। আর আমাদের অসংখ্য নদ নদী, খাল বিল, জলাশয়কে কেন্দ্র করে গড়ে ওঠে এদেশের যাতায়াত ব্যবস্থা ও বাণিজ্য। নদ নদীর পানি ও বৃষ্টিপাত দেশের আবহাওয়া ও পরিবেশের জন্য অনুকূল প্রভাব সৃষ্টি করে। পানি সম্পদের উন্নয়ন ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা গেলে আমাদের দেশে অর্থনৈতিক উন্নয়নের গতি আরো বাড়বে। এ ছিল পানি সম্পদ। দ্রব্য। দ্রব্য বলতে আমরা সাধারণত কোনো বস্তুকেই চিনে থাকি। মানুষের অভাব মেটাবার ক্ষমতা আছে এমন বস্তুকে আমরা বলি দ্রব্য। অর্থাৎ যে জিনিসের সাহায্যে উপযোগ আছে বা যে জিনিসের মধ্যে উপযোগ আছে তাকেই অর্থনীতিতে দ্রব্য বলা হয়। দ্রব্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে, যেমন অবাধলভ্য দ্রব্য। যে সমস্ত দ্রব্য বিনামূল্যে পাওয়া যায় বা যেটা কিনতে আমাদের কোনো টাকা দিতে হয় না, সেটাকে বলা হয় অবাধলভ্য দ্রব্য। এসব দ্রব্য প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়, যার যোগান সীমাহীন, যেমন আলো, বাতাস, নদীর পানি ইত্যাদি। এটি হচ্ছে অবাধলভ্য দ্রব্য। অর্থনৈতিক দ্রব্য। যে সমস্ত দ্রব্য পাওয়ার জন্য মানুষকে অর্থ প্রদান করতে হয় বা যে দ্রব্য পেতে হলে আমাদেরকে টাকা খরচ করে সে জিনিস কিনতে হবে, সেটাকে আমরা বলবো অর্থনৈতিক দ্রব্য। এর যোগান প্রকৃতিতে সীমিত রয়েছে বা সীমাবদ্ধ আছে, যেমন খাদ্য, বস্ত্র, বই, খাতা, কলম, চেয়ার, টেবিল ইত্যাদি। এগুলো হচ্ছে প্রকৃতিতে খুব সীমিত রয়েছে, সেজন্য এগুলো আমাদের পেতে হলে টাকা খরচ করে তা কিনতে হয়। এই ছিল অর্থনৈতিক দ্রব্য। ভোগদ্রব্য। ভোগ বা ব্যবহারের মাধ্যমে যে সমস্ত দ্রব্য উপযোগ নিঃশেষ করা হয় তাদেরকে বলা হয় ভোগদ্রব্য। অর্থাৎ যে সমস্ত দ্রব্য ব্যবহার করে মানুষের অভাব মেটানো যায় তাকে বলা হয় ভোগদ্রব্য, যেমন গাড়ি, বস্ত্র ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের ভোগদ্রব্য, যেগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি, সেগুলোকে আমরা বলতে পারি ভোগদ্রব্য। স্থায়ী ভোগদ্রব্য। যে সমস্ত ভোগদ্রব্য দীর্ঘকাল ধরে ভোগ করা যায় তাকে স্থায়ী ভোগ্যদ্রব্য বলা হয়। অর্থাৎ আমরা যদি একটা বাড়ি কিনি, তাহলে সেখানে আমরা কয়েক কাল ধরে বসবাস করতে পারি। অথবা আমরা যদি একটা রেফ্রিজারেটর কিনি বাসায়, সেটাতে আমরা ফলমূল কয়েক বছর ধরে আমরা সেটা ব্যবহার করতে পারি রেফ্রিজারেটরটাকে। যেমন ফ্রিজ, গাড়ি, ঘরবাড়ি, জমি, খেলার মাঠ ইত্যাদি হচ্ছে এগুলো আমাদের স্থায়ী ভোগদ্রব্য। অস্থায়ী ভোগদ্রব্য। যে সমস্ত ভোগদ্রব্য স্বল্পকাল ভোগ করা যায় এবং কোনো ক্ষেত্রে একবার মাত্র ভোগ করা যায় তাকে বলা হয় অস্থায়ী ভোগদ্রব্য, যেমন খাদ্য, বস্ত্র, তরিতরকারি ইত্যাদি। আমরা যদি কোনো একটা কাঁচামাল বা সবজি কিনে নিয়ে আসি, সেটা রান্না করার পরে আমরা একবারে খেলে সব শেষ হয়ে যায়। অর্থাৎ এই কাঁচামাল, তেল বা কোনো জামা কাপড় এগুলো হচ্ছে আমাদের অস্থায়ী ভোগ্যদ্রব্য। মধ্যবর্তী দ্রব্য। যে সমস্ত দ্রব্য
বা যে সমস্ত উৎপাদিত দ্রব্য সরাসরি ভোগের জন্য ব্যবহার না করে উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় মধ্যবর্তী দ্রব্য। অর্থাৎ যে সমস্ত দ্রব্য আমরা সরাসরি ভোগ না করে উৎপাদনের জন্য আমরা সেটাকে ব্যবহার করতে পারি সেটাকে বলা হয় মধ্যবর্তী দ্রব্য। যেমন রসগোল্লার কাঁচামাল হিসেবে আমরা দুধ ও চিনি ব্যবহার করতে পারি। এই দুধ আর চিনি এই রসগোল্লার হচ্ছে মধ্যবর্তী দ্রব্য। চূড়ান্ত দ্রব্য, যে সমস্ত দ্রব্য উৎপাদনের পর সরাসরি ভোগে ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় চূড়ান্ত দ্রব্য। অর্থাৎ যখন কোনো পাউরুটি তৈরি করা হয় তখন আমরা সরাসরি খেতে পারি, অথবা কোনো চেয়ার টেবিল যখন বানানো হয় তখন সরাসরি আমরা সেটাকে নিয়ে এসে ব্যবহার করতে পারি। সুতরাং এটাই হচ্ছে চূড়ান্ত দ্রব্য। মূলধনী দ্রব্য, যে সমস্ত উৎপাদিত দ্রব্য অন্য কোনো দ্রব্য উৎপাদনে সাহায্য করে তাকে বলা হয় মূলধনী দ্রব্য। যেমন যন্ত্রপাতি, কারখানা, গুদামঘর ইত্যাদি। মূলধনী দ্রব্য আবার মূলধনী দ্রব্য উৎপাদনেও ব্যবহার করা হয়, অর্থাৎ একটা জিনিসকে আমরা আবার সেটি তৈরি করতে ব্যবহার করতে পারি। দ্রব্য ও পণ্য, অর্থনীতিতে পণ্য বলতে সাধারণত আমরা যে উপকরণগুলোকে বুঝি বা চূড়ান্ত দ্রব্য ও উৎপাদনকে বুঝি, যেমন আটা হচ্ছে পণ্য যা চূড়ান্ত দ্রব্য তৈরি হয় ব্রেড বা রুটিতে, বা যে আমরা পাউরুটি দেখি সে পাউরুটিতে উৎপাদন করা হয় এবং যা ব্যবহার করা হয়। অর্থাৎ আটা হচ্ছে একটি পণ্য, তার চূড়ান্ত দ্রব্য হচ্ছে ব্রেড, রুটি বা পাউরুটি। এছাড়াও প্রথাগতভাবে শস্য, স্বর্ণ, তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদিকে পণ্য হিসেবে গণ্য করা যায়। সকল দ্রব্য পণ্য নয়, কিন্তু সকল অর্থনৈতিক দ্রব্যই হচ্ছে পণ্য। তাই আমরা বলতে পারি সকল সেবা পণ্য নয়, কিন্তু অর্থনৈতিক সেবাই পণ্য। দেখো, সুযোগ ব্যয়, কোনো একটি জিনিস পাওয়ার জন্য অন্যটিকে ত্যাগ করতে হয়, এই ত্যাগকৃত পরিমাণই হচ্ছে ওই দ্রব্যটির সুযোগ ব্যয়। আমরা চিত্রের মাধ্যমে এটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, উপরে দেওয়া আছে পাট মিলিয়ন বেল আর নিচে আছে ধান মিলিয়ন টন। তোমার কিছু জমি আছে, সেই জমিতে তুমি চাইছো পাট অথবা ধান চাষ করতে। এখন তোমার জমিতে তুমি কতটুকু পাট বা কতটুকু ধান চাষ করতে পারবা সে পরিমাণ আমরা এখন হিসাবটা দেখি। দেখো, তুমি যদি শুধুমাত্র পাট চাষ করতে চাও তোমার জমিতে, তাহলে তুমি 15 মিলিয়ন বেল তুমি পাট চাষ করতে পারবা, কিন্তু ধান চাষ করতে পারবা না। আবার তুমি যদি পাট 14 মিলিয়ন বেল যদি চাষ করতে চাও, তাহলে তুমি 1 মিলিয়ন টন তুমি ধান চাষ করতে পারবা। তারপরে পাটের পরিমাণ কমিয়ে তুমি 12 মিলিয়ন বেল যদি পাট উৎপাদন করো, তাহলে তুমি 2 মিলিয়ন টন ধান উৎপাদন করতে পারবে। আবার পাটের উৎপাদন আরো কমিয়ে দিয়ে তুমি যদি 9 মিলিয়ন বেল পাট উৎপাদন করো, তাহলে তুমি 3 মিলিয়ন টন ধান উৎপাদন করতে পারবে। আরো কমিয়ে দিয়ে তুমি 5 মিলিয়ন বেল তুমি পাট উৎপাদন করলে তুমি 4 মিলিয়ন টন ধান উৎপাদন করতে পারবে। এভাবে তুমি সর্বোচ্চ 5 মিলিয়ন টন তুমি ধান উৎপাদন করতে পারবে, কিন্তু সেখানে এসে কোনো পাট উৎপাদন করতে পারবে না। আর এখানে দেখো, এখানে যে ক, খ, গ, ঘ, ঞ, চ এগুলো হচ্ছে এক একটা সম্ভাবনার পয়েন্ট। আর যে একটা রেখা গেছে এই রেখাটি হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে আমরা দেখছি যদি আমি শুধুমাত্র পাট উৎপাদন করতে চাই তাহলে এই ক বিন্দু পাবো, সেখানে আমরা কোনো ধান উৎপাদন করতে পারবো না। খ বিন্দুতে আমরা 1 মিলিয়ন টন ধান উৎপাদন করতে পারবো, কিন্তু পাটের পরিমাণ কিছুটা কমিয়ে। গ বিন্দুতে আমরা 12 মিলিয়ন বেল পাট উৎপাদন করতে পারবো আর ধান উৎপাদন করতে পারবো 2 মিলিয়ন টন। ঘ নম্বরে আমরা 9 মিলিয়ন বেল পাট উৎপাদন করতে পারবো আর ধান উৎপাদন করতে পারবো শুধু 3 মিলিয়ন টন। আবার ইও নম্বরে দেখো 5 মিলিয়ন পাট যখন আমরা উৎপাদন করতে পারবো তখন আমরা ধান উৎপাদন করতে পারবো 4 মিলিয়ন টন। আর চ নম্বরে যেখানে আমরা দেখছি যে
পাটের উৎপাদন কমিয়ে দিয়ে আমরা ধানের উৎপাদন বাড়াচ্ছি, সেখানে আমরা একই জমিতে আমরা 5 মিলিয়ন টন ধান উৎপাদন করতে পারবো, যেখানে আমরা পাট উৎপাদন করছিলাম 15 মিলিয়ন বেল। অর্থাৎ এই 15 মিলিয়ন বেল পাটকে আমরা ত্যাগ করে এই 5 মিলিয়ন টন আমরা ধান উৎপাদন করতে পারবো। অর্থাৎ পাটকে ত্যাগ করে আমরা যে ধান উৎপাদন করব সেটি হচ্ছে আমাদের সুযোগ ব্যয়। অর্থাৎ পাটকে আমরা ত্যাগ করে ধান যে উৎপাদন করব সেটাই হচ্ছে সুযোগ ব্যয়। তোমাদের বইয়ে এ বিষয়ে একটু ডিটেলসে দেওয়া আছে, তোমরা যদি সময় পাও তাহলে এটা একটু ভালো করে পড়ে নিও, তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারবা। এরপরে আমরা আসি চয়ন। চয়ন মানে হচ্ছে নির্বাচন করা। ধরো তুমি একজন কৃষক, তোমার 3 বিঘা জমি আছে। এই জমিতে তুমি সম্পূর্ণতে ধান বা গম চাষ করতে পারো। এছাড়াও কিছু জমি অংশে তুমি ধান কিংবা কিছু অংশে তুমি গম চাষ করতে পারো। এখন তুমি এই জমিতে কি চাষ করবে এই সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। ফসল উৎপাদনের জন্য এই যে সিদ্ধান্ত আমাদেরকে নিতে হয় সেটাকে আমরা বলি নির্বাচন বা চয়ন। অর্থনীতিতে সম্পদের স্বল্পতার জন্য আমাদেরকে নির্বাচন করতে হয়। অর্থাৎ আমার যে জমি আছে সেই জমিতে আমি কি ফসল উৎপাদন করব তা আমাদেরকে ঠিক করতে হয়। এই ঠিক করা বা নির্বাচন করাই হচ্ছে চয়ন। এরপর দেখো আয়, সঞ্চয় ও বিনিয়োগ। চাকরি বা পেশার মাধ্যমে বেতন বা মজুরি থেকে যে অর্থ আমরা উপার্জিত করি তাকে আমরা বলি আয়। উৎপাদনের কোনো উপকরণ ব্যবহারের জন্য উপকরণটি বা মালিকের একটি নির্দিষ্ট সময়ে যে অর্থ পাই তাকে আমরা বলি আয়। শ্রমের জন্য প্রাপ্ত আয়কে বলা হয় মজুরি। জমির জন্য প্রাপ্ত আয়কে বলা হয় খাজনা। ধার করা অর্থ পুঁজি ব্যবহার করার জন্য যে পুঁজির মালিককে সুদ দেওয়া হয় সেটিকে বলা হয় আবার আয়। এছাড়া উদ্যোক্তা সব খরচ মিটিয়ে যে আয় করে সেটাকে আমরা বলি মুনাফা। আয়ের উৎস বিভিন্ন রকম হতে পারে, যেমন মজুরি, বেতন, ভাড়া, সুদ, লাভ্যাংশ ইত্যাদি। আয় সাধারণত ভোগ জাতীয় দ্রব্য যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি হতে পারে এবং সঞ্চয়ের জন্য এগুলো ব্যবহার করা যায়। এই ছিল আয়। এবার সঞ্চয় দেখো। মানুষ আয় করে ভোগ করার জন্য। ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে অর্জিত আয়ের পুরোটাই মানুষ ভোগ করে না, আর একটি অংশ কোনো প্রতিষ্ঠানে রেখে দেয়। এই যে কিছু অংশ রেখে দেয় এর নামই হচ্ছে সঞ্চয়। ধরো তোমার বাবা মাসে 10,000 টাকা বেতন পান। 9,000 টাকা তোমার পরিবারের যাবতীয় খরচ দিতে তা ব্যয় হয়ে যায়। এখন তোমার বাবার 1,000 টাকা সঞ্চয় করেন। এই সঞ্চয়ের ধারণাটি সমীকরণের সাহায্যে বোঝানো হলো। যেমন দেখো, এস মানে হচ্ছে সেভিং, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস সি। ওয়াই মানে হচ্ছে তোমার আয় আর সি মানে হচ্ছে তোমার ভোগ ব্যয়। তাহলে যদি আমাদের ওয়াই বড় হয় আর সি ছোট হয় তাহলে আমরা সঞ্চয় করতে পারব। যেমন দেখো, 10,000 টাকা হচ্ছে মান্থলি ইনকাম আর 9,000 টাকা হচ্ছে তার মাসের খরচ। তাহলে সেভিং হবে আমাদের 1,000 টাকা। এই হচ্ছে সঞ্চয়, ওয়াই হচ্ছে আয় আর সি হচ্ছে ভোগ ব্যয়। অর্থাৎ ভোগ ও সঞ্চয় আয়, ব্যক্তির সঞ্চয় নির্ভর করে মূলত আয়ের পরিমাণ, পারিবারিক দায়িত্ববোধ, দূরদৃষ্টি, সামাজিক নিরাপত্তা ও সুদের হারের উপর। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি তোমার ইনকাম বেশি হয় এবং পারিবারিক খরচ যদি কম হয় তাহলে যে টাকা বাঁচে সেটাই হচ্ছে আমাদের সঞ্চয়। বিনিয়োগ। মানুষ আয় থেকে সঞ্চয় করে থাকে। সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর জন্য ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় বিনিয়োগ। ধরো, একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানে তুমি 1,00,000 টাকার মূলধনী সামগ্রী ক্রয় করলে। উৎপাদন বাড়ানোর জন্য তুমি আরো 50,000 টাকা সেখানে দিয়ে মূলধন সামগ্রী আরো ক্রয় করলে। অতিরিক্ত এই 50,000 টাকাই হলো বিনিয়োগ। অর্থাৎ তুমি এই 50,000 টাকা বিনিয়োগ করার মাধ্যমে উৎপাদনের পরিমাণ আরো বাড়বে এবং অর্থনীতিতেও এটি দ্বারা উন্নয়ন করা সম্ভব। এই ছিল বিনিয়োগ। অর্থনৈতিক কার্যাবলী। মানুষ জীবিকা সংগ্রহের জন্য যে কাজগুলো করে থাকে তাকে আমরা সাধারণত অর্থনৈতিক কার্যাবলী বলি। অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করে এবং জীবিকা নির্বাহের জন্য তা ব্যয় করে। যেমন শ্রমিকেরা কলকারখানায় কাজ করে, কৃষকেরা জমিতে কাজ করে, ডাক্তার রোগীদের চিকিৎসা দেয়, শিল্পপতিরা শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করে,
এগুলোই হচ্ছে অর্থনৈতিক কাজ। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল প্রেরণা ও দ্রব্য সামগ্রীর অভাব পূরণ করা, যেমন নতুন দ্রব্য ও সেবা পণ্য সৃষ্টি করাই হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী। তাহলে অর্থনৈতিক কার্যাবলী কোনগুলো? যে সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জিত হয় না এবং তা জীবন ধারণের জন্য ব্যয় করা যায় না, তাকে অর্থনৈতিক কার্যাবলী বলা হয়। এই ধরনের কর্মকাণ্ড মানুষ অভাব পূরণের জন্য করলেও এ অর্থ উপার্জনের ভূমিকা রাখতে পারে না। যেমন পিতা-মাতা সন্তান লালন-পালন করে, শখের বশে খেলাধুলা করা ইত্যাদি হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী। তারপরে বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ। এদেশে ৩টি খাতের উপরে গঠিত হয়েছে। এই ৩টি খাত হচ্ছে কৃষি, শিল্প ও সেবা। আমাদের সম্প্রতিকালে জাতীয় আয়ে শিল্প ও সেবা খাতের উপরে ক্রমশই অবদান বাড়ছে, কিন্তু কৃষির অবদান ক্রমশই কমতেই আছে। তাহলে আমাদের দেশ এখন বর্তমানে শিল্প আর সেবা খাতের উপরেই ইনকাম করছে বা আয় করছে। আর কৃষি থেকে যে পরিমাণ আয় করত সে আয়ের পরিমাণ দিন দিন কমতেই আছে। কৃষি সংক্রান্ত অর্থনৈতিক কার্যাবলী। বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের দিক থেকে কৃষি হচ্ছে এখন বড় খাত হিসেবে আমাদের কাছে পরিচিত। এদেশের শ্রমশক্তির প্রায় 40.62% শ্রমিক এ কাজে নিয়োজিত এবং জনসংখ্যার প্রায় 63% লোক কৃষিকাজের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। জমি চাষ, বীজ বপন, পানি সেচ, সার দেওয়া, কীটনাশক, ওষুধ ছিটানো, ফসল কাটা, ফসল বিক্রয়, পশুপালন, মাছ পালন, মাছ ধরা, হাঁস মুরগি ইত্যাদি বিভিন্ন রকম তরিতরকারি, ফলমূল উৎপাদন এবং ক্রয় বিক্রয়ের মতো কাজগুলো এই কৃষি খাতেরই অন্তর্ভুক্ত হয়ে থাকে। তারপরে দেখো শিল্প সংক্রান্ত অর্থনীতি। শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কাজ। কৃষির পরে হচ্ছে বাংলাদেশের বড় অর্থনৈতিক খাত হচ্ছে এই শিল্প। বাংলাদেশে প্রধান শিল্পগুলোর মধ্যে রয়েছে তৈরি পোশাক, বস্ত্র, পাট, তুলা, চা প্রক্রিয়াকরণ, কাগজ ও নিউজ প্রিন্ট, সিমেন্ট, রাসায়নিক সার, হিমায়িত মৎস্য, হালকা প্রকৌশল ইত্যাদি। শিল্প খাতে নিযুক্ত শ্রমশক্তির বড় অংশ এই তৈরি পোশাক খাতে কাজ করে। বাংলাদেশের অর্জিত বৈদেশিক মুদ্রার 75 থেকে 80% তৈরি পোশাক খাতেই অবদান রাখে। এ ছিল শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কাজ। এরপরে আছে সেবা সংক্রান্ত অর্থনৈতিক কাজ। বাংলাদেশে অর্থনীতির অগ্রগতির সাথে সাথে সেবা খাতের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। এই খাতে রক্ষণাবেক্ষণ ও মেরামত, প্রশিক্ষণ, পরামর্শদান অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশের এ খাতের অন্তর্ভুক্ত সেবাগুলোর মধ্যে রয়েছে গৃহ ব্যবস্থাপনা, পর্যটন, নার্সিং, শিক্ষকতা ইত্যাদি। এছাড়া অনেকে দর্জি, কামার, স্বর্ণকার, কর্মকার, তাঁতি, কাঠুরিয়া, ফেরিওয়ালা ইত্যাদি কাজ এই সেবা খাতের অন্তর্ভুক্ত। এই ছিল অর্থনীতির দ্বিতীয় অধ্যায়।